আমি বুরহানুদ্দিন খান সৈকত, ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পাশাপাশি একজন অভিনেতা, বাংলাদেশ নাট্য এবং চলচ্চিত্র সংসদ, এবং এর সাথে আমি ক্রিকেট খেলছি। ফার্স্ট ডিভিশন ক্রিকেটের সাথে আমি আছি। এই হলো আমার চলমান জীবন প্রক্রিয়া। দল আমার এই এক্সট্রা কারিকুলাম, রাজনীতির পাশাপাশি এক্সট্রা কারিকুলাম যেটা খেলাধুলা এবং অভিনয়, এটা খুবই ইন্সপায়ার করছে আমার সহপাঠীরা, আমার সহযোদ্ধারা এবং আমার যারা অগ্রজ এবং আমার অনুজ, তারা প্রত্যেকেই আমার এই অভিনয় এবং খেলাধুলাকে বিশেষভাবে আমার সাথে থাকে এবং আমাকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য যে অনুপ্রেরণা, তার পাথেয় হয়ে আমার সাথে রয়েছে। অনেকেই অভিনয় থেকে সে রাজনীতিবিদ হয়, অভিনয় ছেড়ে এসে নায়করা হয়ে যায়, এমপি, মন্ত্রী। কিন্তু আমার যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য, সবাই দেখে অবাক হয় যে সে রাজনীতির সাথে থেকে কেন অভিনয়ে গেল, উল্টা হলো কেন। তা আমার যে ধারণা থেকে আমি এখানে আসা, সেটা হলো যে এই যে সাংস্কৃতিক অঙ্গনটা, এখানে আপনারা দেখেছেন দীর্ঘ এই ফ্যাসিবাদে আমলে আপনারা দেখেছেন যে আমাদের দেশীয় যে কালচার, কৃষ্টি কালচারকে বাদ দিয়ে তারা একটি ভিনদেশি কালচার এই দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানে সব প্রেসক্রিপশন আসতে হচ্ছে আপনার বর্ডারের ওই পাশ থেকে, মানে সব সিদ্ধান্তগুলো আসতো বর্ডারের ওই পাশ থেকে। কারণ আমরা যদি আমাদের দেশীয় কালচারকে লালন না করি, তাহলে একটা সময় দেখবেন যে দেশীয় কালচার হারিয়ে গেছে এবং এই কালচারাল যে আগ্রাসন, সেই কালচারাল আগ্রাসনের মধ্য দিয়ে আমাদের যে নতুন প্রজন্ম, এই প্রজন্ম তাদের নিজস্ব জাতীয়তাবাদকে ভুলে তারা অন্য জাতির প্রতি ঝুঁকে যাবে এবং দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটা বিনষ্ট হবে। এই ধারণা থেকেই আমি মনে করেছি যে যদি দেশীয় জাতীয়তাবাদ যদি আমরা এই মিডিয়ার মধ্য দিয়ে এবং নাটক সিনেমার মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের নতুন প্রজন্ম দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। বাংলাদেশের মিডিয়া যে খুব বেশি পিছিয়ে আছে তা না, অনেক ভালো করছে, কিন্তু এখানে অনেক ধরনের ল্যাকিংস রয়েছে। যেমন আমাদের অনেক অত্যাধুনিক ইকুইপমেন্টস আমরা বিভিন্ন মিডিয়া হাউসে নাই, যেটা বিদেশে আছে। আরও ধরনের যে দক্ষ জনবল, জনশক্তি যেটা, সেটারও অনেক ঘাটতি আছে। কারণ এখানে মিডিয়া এবং জার্নালিজমের উপরে যথেষ্ট পড়াশোনা বাংলাদেশে থাকলেও মানে এর চেয়ে আরও ভালো পড়াশোনা যদি থাকতো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে এই মিডিয়া অ্যান্ড টেলিভিশনের উপরে স্টাডি থাকতো, তাহলে আরও ভালো করতে পারতো। বেসিক্যালি নাটক এবং সিনেমা দুইটাই কিন্তু একই পথ। একটা পথ একটু সংকীর্ণ আর একটা পথ একটু প্রশস্ত। যেটা একটা ভুল কথা বলি যে ছোট পর্দা এবং বড় পর্দা, আসলে পর্দা সবই এক, সমানই পর্দা। ছোট এবং বড় পর্দা বলে কিছু নেই। আমি যেটা মনে করি, এখানে একটা বৈষম্য তৈরি করা হয়েছে, এটা বৈষম্যটা থাকা উচিত নয়। ছোট পর্দায় অভিনয় করাও যেমন, বড় পর্দায় অভিনয় করাও ঠিক একই ধরনের অভিজ্ঞতা। যে পারে, যে রাধে সে, মানে যে রাধে সে চুলো বাঁধে। এখানে ছোট পর্দা বড় পর্দা বলে কিছু নেই। ফিলিংসটা আসলে একটি অন্যরকম ছিল। প্রথম দিকে মনে হচ্ছিল যে কি পারবো না বা কেমন হবে, কিন্তু পরে দেখলাম যে না, আসলে অভিনয়টা হলো আমরা সমাজে যেটা দেখি মানুষের ভিতরে, অভিনয়টা তো আর তাই, যে আমরা একটা সমাজে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের ঘটনা দেখছি, কিন্তু আমরা বলতে পারতেছি না, সাধারণ মানুষ বলতে পারতেছে না, প্রতিবাদ করতে পারতেছে না। কিন্তু মিডিয়া ইজ দ্য বেস্ট ওয়ে টু প্লে দিস রুল। এই রুলটা কিন্তু আমরা মিডিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু মানুষের মধ্যে ফুটে তুলতে পারি, যেখানে কেউ বেলেম দিতে পারে না। যেমন রাজনৈতিক অনেক কুসংস্কার রয়েছে, রাজনৈতিক অনেক শক্তির অপব্যবহার রয়েছে, সেটা কিন্তু একজন সাধারণ মানুষ চাইলেই কিন্তু এটা করতে পারে না। করলে কি হবে, তার জেল জরিমানা হবে। কিন্তু একজন মিডিয়া ব্যক্তিত্ব বা একজন আর্টিস্ট সেটা যদি এটা অভিনয়ের মধ্যে করে দেখায়, তার কিন্তু সেই সুযোগ নেই, তাকে জেল জরিমানা করার সুযোগ নেই। অনেক ক্ষেত্রে যেখানে চরম ফ্যাসিবাদ রয়েছে, সেখানে হয়তো সেন্সর বোর্ডে আটকে দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা করা পসিবল, এই চিত্রটা তুলে ধরা পসিবল। মানে সমাজের যে অন্ধকার দিক, সেই অন্ধকার দিকটা তুলে ধরার একমাত্র মাধ্যমই হচ্ছে আপনার এই মিডিয়া, নাটক, সিনেমা, দ্য বেস্ট ওয়ে। এক্স্যাক্টলি সবাই সবার যোগ্যতা অনুযায়ী মর্যাদা পাচ্ছে না, যেটা আমার মনে হয়। কারণ এক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে একটা ডিসক্রিমিনেশন তৈরি করা হয়, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দেখেন, আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা যারা আর্টিস্ট, সেক্ষেত্রে একজন মেল আর্টিস্টের যেই রেমুনারেশন এবং একটা ফিমেল আর্টিস্ট যে রেমুনারেশন, সেখানে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে, কিন্তু রোল পেলে কিন্তু প্রায় সেম।
সুতরাং এই ধরনের যে বৈষম্য, এই বৈষম্য রেখে তো মিডিয়া খুব বেশি দূর যেতে পারবে না এবং আগ্রহ থাকবে না। কারণ আমরা তো এই এই সমাজের নারী এবং পুরুষ তো অর্ধেক অর্ধেক শক্তি। নারী যদি 50 হয়, পুরুষ 50, তাহলে একজন ছেলে আর্টিস্টের কাজের মূল্য যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে একজন নারী আর্টিস্টের কাজের মূল্য কেন 50,000 হবে? সেক্ষেত্রে এই ধরনের বৈষম্য রেখে তো আপনার যদি একটি গাড়ি ধরেন, যদি দেখেন 2টা হুইলের উপরে চলে, একটা হুইল যদি আপনার ছোট হয় আর একটা হুইল যদি বড় হয়, যে গাড়ি কি সামনে আগাবে? কি হবে? গাড়ি তো ঘুরতে থাকবে পাশ দিয়ে। এই তো বিজ্ঞান তো এই বলে। সুতরাং এই ধরনের বৈষম্য রেখে মিডিয়া আগাইতে পারে না। এই ধরনের বৈষম্য চিরেই বিলোপ করা প্রয়োজন। প্রথম যেটা হলো যে আমি এই মিডিয়ার মধ্য দিয়ে বাংলাদেশি, এই যে মিডিয়ার উপরে যে কালো ছায়া, কালচারাল আগ্রাসন, যে সব কিছু বর্ডারের উপর থেকে নির্ধারিত হয়, এটা রিমুভ করতেই হবে। এখানে মিডিয়ায় থাকবে শুধু দেশীয় কালচার এবং এদেশীয় শিল্প সংস্কৃতির বিকাশ এই দেশের মিডিয়া থেকেই করতে হবে। এই দেশের মিডিয়ার মধ্য দিয়ে অন্য দেশের কালচার দেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। 2 নম্বর, এই যে মিডিয়ার ভিতরে যে বৈষম্য চলে, সিন্ডিকেট বৈষম্য, এই বৈষম্য আর সিন্ডিকেটের যে দেওয়াল, এই দেওয়ালকে ভেঙে ফেলতে হবে। স্বাধীনতার যে পূর্ণ স্বাদ, সেই স্বাদ কিন্তু এখনো আমরা পাইনি। এখনো আপনি জানেন, আমি নিজেও এই জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছি। অনেক মৃত্যুর কাছ থেকেই ফিরে এসেছি। আমাদের সাথে অনেক আমাদের সহযোদ্ধার জীবন হারিয়েছে, কিন্তু তাদের যেই প্রাপ্য সম্মানটুকু, সেটা কিন্তু আমরা এখনো তাদেরকে দিতে পারিনি বা তার পরিবারকে দিতে পারিনি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে এই জুলাই আগস্টের শহীদ এবং যোদ্ধাদের যথাযথ মর্যাদা প্রদান করা হবে এবং এই মিডিয়া জগতে যে সমস্ত ফ্যাসিবাদী আমলের সিন্ডিকেট ছিল, তারা এখনও বহাল আছে এবং তাদের কারণে আমরা আমাদের যেই বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার যে কার্যক্রম, সেই কার্যক্রম আমরা সঠিকভাবে পালন করতে পারছি না। বিভিন্ন ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমরা আশা করব অচিরেই একটি ইলেকটেড গভর্নমেন্টের মধ্য দিয়ে একটি স্থিতিশীল বাংলাদেশ হবে এবং এই সিন্ডিকেটের মূলোৎপাটন করা হবে। রাজনৈতিক ব্যস্ততা, যেমন আমি একটা দায়িত্বশীল জায়গায় আছি, কারণ সেই দায়িত্ব তো আমার ফার্স্ট করতে হবে, রাজনৈতিক দায়িত্ব। এবং আপনারা জানেন যে ডাকসু ইলেকশন চলছে, সেই ডাকসু ইলেকশনে আমাদের একটু হল পর্যায়ে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। নাটক চলমান আছে এবং সিনেমার কাজও আপনারা জানেন, একটি সিনেমার কাজে আমি আমার চলমান রয়েছে। এর মধ্য দিয়ে আসলে টুকটাক চলছে আর কি। জনকণ্ঠ বাংলাদেশের অন্যতম একটি গণমাধ্যম, মানুষের প্রাণের গণমাধ্যম। আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে এবং সারা বাংলাদেশের অগণিত জনকণ্ঠের যারা ভক্ত, তাদেরকে আমার পক্ষ থেকে এবং জনকণ্ঠের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল।